প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমরা কেমন আছো? প্রথমে তোমরা কেমন আছো? তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ভূগোলের দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করছি। আজকে আমরা প্রথম ক্লাস, সেজন্য প্রথম মানব ভূগোল। মানব ভূগোলের আমরা সংজ্ঞা আলোচনা করব এবং মানব ভূগোলের ধারণা, এবং আজকে আমরা ক্ষেত্র আলোচনা করব। তো আজকে আমরা মানব ভূগোল বলতে কি বুঝি বা মানব ভূগোল কাকে বলা হয়, এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা মানব ভূগোলের ধারণা, মানব ভূগোলটা কোথা থেকে কীভাবে আসলো বা এগুলো আমরা আলোচনা করব, এবং এই মানব ভূগোলের মধ্যে কী কী বিষয় আলোচনা করা হবে সেগুলোকে আমরা মানব ভূগোলের ক্ষেত্র বলছি, এগুলো আলোচনা করা হবে। যাই হোক, আমরা প্রথমে মানব ভূগোল কাকে বলে, মানব ভূগোল কি। আসলে মানুষ এবং ভূগোল, অর্থাৎ মানুষের পরিবেশের সঙ্গে ভূগোলের যে সম্পর্ক, আসলে এটাই হলো মানব ভূগোল। তো মানুষ যে দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলো প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষ খাপ খায় নিজের মতো করে পরিবেশ যখন গড়ে তোলে, তখন তাকে আমরা বলি প্রাকৃতিক এই মানবিক পরিবেশ। আর এই মানবিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠে মানব ভূগোল। তো মানব ভূগোল সম্পর্কে অনেক ভূগোলবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। এর মধ্যে আমরা কতগুলো সংজ্ঞা আলোচনা করতে পারি। তার মধ্যে ফ্রেডরিক রাটজেল, জার্মান ভূগোলবিদ ফ্রেডরিক রাটজেল, তার অ্যানথ্রোপোজিওগ্রাফিতে মানব ভূগোল সম্পর্কে বিশদ আলোচনা করেছে, এবং তিনি কতগুলো সংজ্ঞা মানব ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলছেন যে মানবিক ভূগোল হলো যে মানব সমাজ ও তার পরিবেশের মধ্যেকার সম্পর্কের সংশ্লেষাত্মক বিশ্লেষণ, অর্থাৎ কোরিলেশন। এই দুটোর মধ্যে যে কোরিলেশন আছে মানুষ এবং মানুষের পরিবেশের মধ্যে, মানুষ সমাজ এবং তার পরিবেশের মধ্যে যে কোরিলেশন, সেই কোরিলেশনটাই হচ্ছে মানব ভূগোল। এরপরে চার্চিল স্যাম্পল মানব ভূগোলের সংজ্ঞায় বলছে যে মানবিক ভূগোল পরিবর্তনশীল মানুষ এবং এই অস্থিতিশীল পৃথিবীর মধ্যেকার যে পরিবর্তনশীল সম্পর্ক, সেইটা বিশ্লেষণ করে মানব ভূগোল। এরপরে ভাইডাল ডি ব্লাস, এই যিনি মানব ভূগোলের জনক বলা হয় ওনাকে, তিনি বলছেন যে মানবিক ভূগোলের একটি নতুন ধারণা, মানবিক ভূগোলটা হচ্ছে একটা নতুন ধারণা, নিউ কনসেপ্ট, যা পৃথিবী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এইভাবে আমরা দেখছি যে বিভিন্ন ভূগোলবিদ মানব ভূগোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। তো এইসব সংজ্ঞা থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে মানব ভূগোল হলো মানুষ এবং মানুষের পারিপার্শ্বিক যে অবস্থা, এই মানুষের কর্মকাণ্ড, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিল্প, সংস্কৃতি, এসব এই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। অথবা মানুষ এসব পরিবেশকে অনেক সময় তার নিজের প্রয়োজনে পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করে নিচ্ছে। এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলাই হচ্ছে মানব ভূগোল। তো আমরা এখন মানব ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ হিউম্যান জিওগ্রাফি, এইটা সম্পর্কে আমরা আলোচনা করব। মানুষ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যেকার যে সম্পর্ক, এটাই হচ্ছে মানব ভূগোল। আর মানব ভূগোলের আলোচনার বিষয়ও এই মানুষ এবং মানুষের প্রাকৃতিক পরিবেশের মধ্যে, পরিবেশকে কেন্দ্র করেই মানব ভূগোলের গড়ে উঠেছে। ফলে প্রকৃতি, মানব এবং প্রকৃতির মধ্যেকার বিভিন্ন সম্পর্ক বা বিভিন্নভাবে সম্পর্ক আলোচনা করাই হচ্ছে মানব ভূগোলের ধারণা। তো মানব ভূগোলের ধারণাকে আমরা দুইটা কনসেপ্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে।
একটা হলো নিমিত্তবাদ, নিমিত্তবাদ, আর একটা হলো সম্ভাবনাবাদ। সম্ভাবনাবাদ, একটা হলো নিমিত্তবাদ আর একটা হলো সম্ভাবনাবাদ। তো নিমিত্তবাদ বলতে আমরা কি বুঝি? বলতে যে সকল মানুষই, মানুষের কর্মতৎপরতা প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ মানুষ যে সমস্ত কর্মকাণ্ড করবে তার প্রকৃতি তাকে নির্ধারণ করে দেবে যে মানুষ কি কাজ করবে। তো এই সম্ভাবনাটা, এই যে মতবাদ, অর্থাৎ মানুষের প্রকৃতির উপর কোনো হাত নাই। মানুষ, প্রকৃতি যেভাবে মানুষকে কর্মকাণ্ডে, যেসব কর্মকাণ্ডে মানে উৎসাহিত করবে, মানুষ সেই সমস্ত কর্মকাণ্ডই করবে এবং সেই কর্মকাণ্ডের মাধ্যমে তারা জীবনযাপন করবে। এটা হচ্ছে নিমিত্তবাদ। আর সম্ভাবনাবাদ বলছে যে না, মানুষ, সম্ভাবনা হচ্ছে যে প্রকৃতি মানুষকে তার অবারিত ভাণ্ডার উন্মোচন করে দিয়েছে, মানুষ এখান থেকে চেষ্টা করবে যে সে কোনটা করলে তার সুবিধা হয় সেটা সে বাইছে নিয়ে এবং এটা করবে। এটাকে আমরা বলছি সম্ভাবনা। অর্থাৎ প্রকৃতি মানুষের জন্য সব উন্মুক্ত রাখছে, এখন মানুষকে এটা বেছে নিতে হবে যে সে কি কাজ করবে, কোনটা করবে, কোনটা গ্রহণ করবে, কোনটা বাদ দিবে সেইটা। আর নিমিত্তবাদে বলছে যে না, মানুষের কোনো এখানে কর্মকাণ্ডের, মানুষের কর্মকাণ্ড প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। তো নিমিত্তবাদ এই শব্দটা প্রথম গ্রিক চিকিৎসক প্রথম এটা করে হিপোক্রেটিস নামে একজন গ্রিক চিকিৎসক, ইনি এই নিমিত্তবাদ মতবাদটা প্রচার করেন, প্রথম মত দেন, এই মতবাদ প্রকাশ করেন। নিমিত্তবাদ মানুষ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ নিমিত্তবাদে প্রকৃতি নির্দেশ করে কোন জায়গায় কোন ধরনের সভ্যতা এবং কোথায় সভ্যতা বিকশিত হবে। সীমিত সম্পদের অসম বন্টনের ফলে সভ্যতা সব জায়গায় সমানভাবে বিকশিত হয় না। আসছে না? তো সেজন্য জলবায়ু, অনুকূল জলবায়ু, তারপরে কোথাও অনুপযোগী, আবার কোথাও উপযোগী, কোথাও পানির পর্যাপ্ত পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। সুতরাং যে অসম যে সম্পদের বন্টন, এই বন্টনই নির্দেশ করে যে সভ্যতা কোথায় গড়ে উঠবে আর কোথায় গড়ে উঠবে না। তো এই বিষয়গুলোকেই নিমিত্তবাদ হিসাবে গণ্য করা হয়। পক্ষান্তরে সম্ভাবনাবাদে বলছে যে প্রাকৃতিক পরিবেশে মানুষের কাছে বিভিন্ন সম্ভাবনার সুবিধা উপস্থাপন করে, মানুষ তার সংস্কৃতির মাধ্যমে বিচার বিশ্লেষণা করে নির্ভরযোগ্য সম্ভাবনাকে বেছে নেয়। অর্থাৎ ফ্রান্সের পল ফেভার নামে একজন ভূগোলবিদ এই চিন্তাধারার নামকরণ করেছেন সম্ভাবনাবাদ। প্রকৃতি কর্তৃক বিভিন্ন সম্ভাবনা উপস্থাপন এবং মানুষ কর্তৃক কোনো সম্ভাবনা মনোনয়ন করাকেই সম্ভাবনাবাদ বলা হয়। এখানে মানুষের নিজস্ব সিদ্ধান্তের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ সম্ভাবনার সেই পরিস্থিতি সম্পর্কে মতবাদ যেখানে মানুষ নির্ধারণ করবে প্রাকৃতিক কোন সম্ভাবনাকে সে কাজে লাগাবে। সম্ভাবনাবাদে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ককে নিচের একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। চিত্রটা আমি চিত্রটা বই থেকে দেখাচ্ছি। এখানে চিত্রটা এই যে এখানে আছে, চিত্রটা যেখানে দেখা যাচ্ছে কোনো কিছুকে ভালো বলে পছন্দের হলে তাকে সম্ভাব্য বলেই বিবেচনা করা হয়। আচ্ছা, কোনো কিছু অপছন্দ হলে সেটি
সম্ভাবনা শূন্য বলে ধরা হয়। অর্থাৎ যদি আমরা কোনো কিছুকে ভালো মনে করি তাহলে সেটাকে আমরা পছন্দ করি এবং সেটা আমরা বিবেচনা করি নিই, আর যেটা আমরা মনে করি যে না এটা ভালো না অপছন্দনীয় সেটাকে আমরা নিই না, অর্থাৎ তার সম্ভাবনা নাই। তো এইভাবে আমরা দেখছি যে প্রাকৃতিক ভূগোলকে বিভিন্নভাবে আমরা প্রাকৃতিক ভূগোলের ধারণাটা আসছে, তার মধ্যে আমরা এই দুটা ধারণা, একটা হলো নিমিত্তবাদ আর একটা হলো সম্ভাবনাবাদ। ক্ষেত্র তাই তো? মানবিক ভূগোলের পাঠের ক্ষেত্র, স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি। তো এটা আমরা মানুষের সাথে তার আবাসস্থল বা পরিবেশের মধ্যেকার সম্পর্ক নির্ণয় মানব ভূগোলের প্রধান আলোচনার ক্ষেত্র। তাহলে এই শাস্ত্র মানব সমাজের স্থানিক বিন্যাস নিয়ে আলোচনা করে। মানব ভূগোল পাঠের ক্ষেত্রসমূহ ব্যাপক অর্থে উপস্থাপন করা যায়, যেগুলোকে আমরা কয়েকটা শাখায় ভাগ করতে পারি। একটা হলো মানব জাতি, মানব ভূগোলের ক্ষেত্রের মধ্যে পড়ে মানব জাতি, জনসংখ্যা, অভিগমন, অর্থনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিকগত পার্থক্য, গ্রামীণ বসতি, নগর বসতি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ইত্যাদি। এইগুলো মানব ভূগোলের ক্ষেত্র। এখন মানব জাতি আমরা দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষের যে মানব জাতির বৈশিষ্ট্য, বিন্যাস এগুলো ভিন্ন ভিন্ন। তো এইগুলো নিয়ে মানব ভূগোল আলোচনা করে, অতএব এগুলো মানব ভূগোলের ক্ষেত্রের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে জনসংখ্যা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার বিস্তরণ, জনসংখ্যার ঘনত্ব এগুলো এ জায়গায় আলোচনা করা হয়। তো এগুলো মানব ভূগোলের ক্ষেত্র। এরপরে অভিগমনের ধারা। অভিগমন বলতে আমরা বুঝি যে এক স্থান থেকে মানুষ যখন অন্যত্র যায়, সাময়িক যায়, আবার স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যায়, এগুলোকে আমরা বলছি অভিগমন। এই অভিগমনের কারণ, ফলাফল, কেন অভিগমন কেন হয়, এবং অভিগমনের ধারা, তো এই সব নিয়ে এখানে আলোচনা করা হয়। এগুলো মানব ভূগোলের ক্ষেত্রের মধ্যে পড়ে। সুতরাং মানব ভূগোল এই যে অভিগমন নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশ্বের বুকে মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ কোথাও কৃষির উপর নির্ভরশীল, কোথাও ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল, কোথাও শিল্পকার কর্মকাণ্ডের উপর নির্ভরশীল, আবার কোথাও পশুপালন, কোথাও মৎস্য চাষ ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের উপরে, কোথাও ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে। তো এই যে বিভিন্ন রকমের মানুষের কর্মকাণ্ড, এগুলো মানুষের সংস্কৃতির, মানুষের অবস্থান, বিন্যাস ইত্যাদির উপর নির্ভর করে। কোনো কোনো জায়গায় মানুষ শুধু কৃষিকাজের উপর নির্ভরশীল থাকে, সেখানে কৃষির উপযোগী বিভিন্ন সুবিধাদি থাকার কারণে সেখানে মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এরপরে আবার মানুষ কোথাও দেখা যায় যে শিল্প কারখানা, যেখানে প্রচুর শিল্প কারখানা আছে বিশ্বের যে সমস্ত জায়গায়, সেখানকার অধিকাংশ মানুষই শিল্প কারখানায় কর্মরত আছে। এভাবে যেখানে নদী, সাগর, খাল বিল আছে, সেখানে মানুষ মাছ ধরা, মৎস্য পেশার সঙ্গে যুক্ত থাকে। তো এরকমভাবে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের বিভিন্ন কর্মকাণ্ড আছে। এইগুলোকে অর্থনৈতিক কর্মকাণ্ড করে। এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের জীবন নির্বাহ, এইটাও মানব ভূগোলের আলোচনার মধ্যে আসে এবং এটা মানব ভূগোলের একটা ক্ষেত্রের মধ্যে পড়ে। তারপরে সংস্কৃতিগত পার্থক্য। এই সংস্কৃতিগত পার্থক্য বিশ্বের বিভিন্ন জায়গাতে আছে। বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের ভাষা, ধর্ম, আচার আচরণ ইত্যাদি ভিন্ন রকমের হয়। যেমন আমাদের বাংলাদেশের মানুষের যে আচার আচরণ,
এর সঙ্গে হয়তো ইউরোপের মানুষের আচার আচরণের পার্থক্য আছে। তারপরে পাশ্চাত্যের মানুষের সঙ্গে পাশ্চাত্যের মানুষের পার্থক্য আছে। হ্যাঁ, এ ধরনের দেখা যায় যে জীবন আচরণ, ধর্ম, তারপরে পোশাক পরিচ্ছদ ইত্যাদির যে পার্থক্য, ভাষাগত পার্থক্য, এটাকে আমরা বলছি সাংস্কৃতিক পার্থক্য। এই সাংস্কৃতিক পার্থক্য নিয়ে এ ভূগোলে আলোচনা করা হয়। সুতরাং এটাও আমাদের এই মানব ভূগোলের ক্ষেত্রের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে বসতি। বসতিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা গ্রামীণ বসতি, একটা নগর বসতি। তো এই গ্রামীণ বসতির ধরন, গ্রামীণ বসতির অবস্থান, আকার, আয়তন, কার্যাবলী, গ্রামীণ বসতি ইত্যাদি এই মানব ভূগোলে আলোচনা করা হয়। এরপরে নগর বসতি বা শহর বসতি, বিশ্বের বিভিন্ন শহর এবং তাদের বৈশিষ্ট্য এ নিয়ে আলোকপাত করা হয়, নগর বসতি। এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা। তো বিশ্বের বিভিন্ন স্থানে বড় বড় ব্যবসা বাণিজ্য কেন্দ্র, ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। এগুলো আমরা কোথায় কী ধরনের ব্যবসা বাণিজ্য করা যায়, কোথায় কী ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে, কীভাবে যাওয়া যায়, এসব বিষয় নিয়ে মানব ভূগোলে আলোচনা করে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটি অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি মানব ভূগোলের পাঠের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। তো আজকে আমাদের এটাই আমরা আলোচনা করলাম। আজকে বিশেষ করে প্রথম ক্লাস, হয়তো আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ভালোভাবে আরও সুন্দর করে হয়তো আমরা উপস্থাপন করতে পারবো। আর শিক্ষার্থীরা, তোমরা যখন এটা কোনো বিষয় বাড়িতে ভালোভাবে অধ্যয়ন করবে, যদি কোনো বিষয়ে তোমাদের সমস্যা থাকে শিক্ষকদের কাছে, এখন তো সবার হাতেই ফোন আছে, ফোনের মাধ্যমে তাদেরকে জেনে নিতে পারবে। ফোন করলে তারা তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবে। তো এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমরা আমাদের ভূগোলের দ্বিতীয় পত্রের মানবিক ভূগোলের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।